আমি যে সাবজেক্টে পড়াবো সেটা হচ্ছে টনসিলাইটিস। কারণ টনসিলাইটিস এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমি তোমাদের মনে গেঁথে দিতে চাই, যেটা আমার মনে হয় যদি তোমরা ভাবে করে শোনো তাহলে ফার্দার কোনো ম্যাথমেটিক্যাল বা কোনো প্যাথোলজিক্যাল পুস্তক পড়ার প্রয়োজন হয় না। যদিও আমার জ্ঞান সীমিত, আমার চেয়ে অনেক বড় বড় রাইটার, আমার চেয়ে বড় বড় ডাক্তার ইত্যাদি ইত্যাদি আছে, তাদের লেকচার আছে ইত্যাদি ইত্যাদি। তোমরা সেগুলো দেখে দেখার কোনো রাইট আছে, তোমরা দেখবে। তো যাই হোক, আমি আজকে টনসিলাইটিস নিয়ে পড়াবো। আগে আমাকে জানতে হবে টনসিলাইটিস কাকে বলে। টনসিলটা কি আগে জানো? টনসিল হলো একটা গ্রন্থি। কী গ্রন্থি? না, লসিকা গ্রন্থি। কোথায় এর অবস্থান আমাদের মুখগহ্বরে খাদ্যনালী এবং শ্বাসনালী, যেখানে তার উভয় পার্শ্বে ওই কতকটা কাঁঠাল বিচির মতো দেখতে, তবে সেগুলো একটু লালাভাযুক্ত, লাল লাল মতো। তো তার কাজ কি? তার কাজ হচ্ছে রোগ জীবাণুকে যাতে আমাদের শরীরে প্রবেশ না করতে পারে, বিশেষত শ্বাসযন্ত্রে এবং ডাইজেস্টিভ সিস্টেমে, অর্থাৎ খাদ্য নালীতে। এই যে দুটো অর্গান আছে, এছাড়া শরীরে অন্যান্য অনেক অর্গানের উপরেই তাদের চোখ আছে। প্রধানত এই দুটোকে কোনো জীবাণু যাতে আক্রমণ না করে সেজন্য এরা অতন্ত্র প্রহরীর মতো গাছ দিয়ে চলছে। তাহলে টনসিলটা কি, কোথায় তার অবস্থান, সেটা বোধহয় আমি বলতে পেরেছি। তো এটা হচ্ছে একটা গ্রন্থি বা গ্ল্যান্ড। তো কাকে বলে গ্রন্থি, সেটা প্রশ্ন আসবে হয়তো। গ্রন্থি কাকে বলে বা গ্ল্যান্ড কাকে বলে সে সম্পর্কেও আমি মোটামুটি একটু বলার চেষ্টা করছি। কতগুলো সেল একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন সেটা গ্রন্থি বা গ্ল্যান্ড। তো ইট ইজ এ কাইন্ড অফ গ্ল্যান্ড টনসিল। টনসিলাইটিস কাকে বলে? সেই টনসিল যখন ইনফ্লেম হয়, যখন প্রদাহ সৃষ্টি হয়, কারণগুলো পরে করছি, তো তখন তাকে বলা হয় টনসিলাইটিস। তো টনসিলাইটিস কেন হয় না, টনসিলাইটিস হওয়ার যে কারণগুলো আছে তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে অ্যালার্জি। দ্বিতীয় কারণ ঠান্ডা লাগা, ঠান্ডার মধ্যে বসবাস করা, খুব বেশি রোদ লাগানো, খুব বেশি বৃষ্টিতে ভেজা, ঠান্ডা খাবার খাওয়া ইত্যাদি। এই কারণগুলোতে যদি আমরা এই কারণগুলো ঘটে তাহলে কিন্তু টনসিলাইটিস নামক রোগে আত্মঘাত করে। তো এর আর একটা কারণ বলা হয়নি এখানে, রাইনো ভাইরাস এবং অন্যান্য কিছু ভাইরাস আছে, অজানা ভাইরাস। সেই ভাইরাস এবং স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া এই টনসিলাইটিসের জন্য মুখ্যভাবে দায়ী থাকে, অর্থাৎ এরা টনসিলকে আক্রমণ করে। রাইনো ভাইরাস আর স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া। তো টনসিলাইটিস হয়েছে এটা আমরা জানবো কীভাবে? এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা মোটামুটি যদি কান প্রেশার দিয়ে আর জিভটাকে একটু টেনে ধরি এবং ওই মুখগহ্বরের শেষ প্রান্তের দিকে তাকাই, তাহলে দেখব যে ওই খাদ্যনালী এবং শ্বাসনালীর দুপাশে যে সুপারি মতো বা ওই কাঁঠাল বিচির মতো যে দুটো গ্ল্যান্ড আছে, সেই দুটো গ্ল্যান্ড উত্তপ্ত হয়েছে, সেই দুটো গ্ল্যান্ড লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা
টনসিলাইটিস। টনসিলাইটিস করকম আমাদের জানতে হবে। টনসিলাইটিসকে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ফল করকম, আমি বলবো দু রকম। কী কী না, একটা লিডার্স ফল, একটা সহজ। আবার যদি অন্য দৃষ্টিকোণ থেকে বলি তাহলে বলবো ফল একবীজি বহুবীজি। তাহলে বিভিন্নভাবে ওই শ্রেণীবিভাগ পর্যায়ে কেমন। তো ঠিক তেমন টনসিলাইটিসকে আমরা দুটো ব্যাপারে বলবো। একটা হচ্ছে তার মানে কত প্রকার না, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক, একটা হচ্ছে রেকারেন্ট। তাহলে অ্যাকিউট, ক্রনিক আর রেকারেন্ট কাকে বলে? অ্যাকিউট যদি আমরা স্বাস্থ্যবিধি ভঙ্গ করি, অর্থাৎ এই বরফ খাই, ঠান্ডা পানীয় খাই, ঠান্ডা খাবার খাই, বা অ্যালার্জিক আমাদের থাকে, অথবা ওইযুক্ত ভাইরাস এবং এর কথা বললাম, রাইনো ভাইরাস এবং সেই সঙ্গে আরও অন্যান্য ভাইরাস আর ব্যাকটেরিয়া, এরা যদি আক্রমণ করে তাহলে কিন্তু টনসিলাইটিস হয়। সিমটম আমরা বলার আগে এই যে তিন রকম বললাম, অ্যাকিউট টনসিলাইটিস কাকে বলে? যখন কোনো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা, সবার যেগুলো বললাম এগুলো আমরা খাই, ঠান্ডা খাবার খাই, স্বাস্থ্যবিধি ধরতে পারছি না, বা কী বলে রাইনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন আমাদের টনসিলাইটিস হয়। তো এই যে একবার এগুলো হঠাৎ করে হয়, মাঝে মাঝে হঠাৎ করে হয়, তাহলে আমরা তাকে বলবো অ্যাকিউট। তাকে বলে ক্রনিক না, দীর্ঘদিন ধরে টনসিল হয়ে আছে, মাঝে মাঝে সেগুলো বাড়ে, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা খাবার খাওয়া, বা যে কারণগুলো একটু আগে বলে গেলাম টনসিলাইটিস হওয়ার, সেই কারণগুলো ঘটে, তাহলে তাকে আমরা বলবো যে তাকে বলবো আমরা ক্রনিক, অর্থাৎ সেটা দীর্ঘদিন ধরে রয়েছে, সেটা ওই কোনো সময় বেশি হয় আর এমনি চলতেই থাকে, সবসময় বড় হয়ে আছে, সবসময় সুপারি বন্ধ হয়ে আছে ইত্যাদি। কোনো সময় এই ফ্যাক্টরগুলো যদি খুব বেশি রকমের দেখা দেয়, সেক্ষেত্রে তখন খুব বেশি কষ্ট পায় বেশি। আর একটা হচ্ছে রেকারেন্ট। রেকারেন্ট কি না, মাঝে মাঝে হয় আবার ভালো হয়ে যায়, ওষুধ খেয়েও ভালো হতে পারে, না খেয়ে ভালো হতে পারে। কেউ সেঁক দিচ্ছে, কেউ বা একটু টোটকা টটকি ইত্যাদি করছে, বা কোনো ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক্স বা অন্য কোনো ওষুধ খেয়ে বা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, এবং সেগুলো হচ্ছে কী বললাম তাকে বললাম মাঝে মাঝে সেগুলো ফিরে আসে। তাহলে কাকে বলে অ্যাকিউট, কাকে বলে ক্রনিক এবং কাকে বলে রেকারেন্ট। আর একটা দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি তাহলে আমরা বলবো একটা ফলিকিউলার, একটা ফলিকিউলার, একটা ক্যাটারাল আর একটা সাপোরেটিভ। তো ক্যাটারাল টনসিলাইটিস কাকে বলে? যখন টনসিলগুলো ফোলে, সামান্য ব্যথা পায়, সামান্য লাল হয়, কত বেশি খাবার খেতে কষ্ট হয় না, ইত্যাদি এই ঘটনা ঘটে, তখন তাকে আমরা বলবো যে ফলিকিউলার টনসিলাইটিস। কিন্তু যখন আমরা দেখি যে সেটা এলার্জি হচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড দমদমনে ব্যথা, লাল হয়েছে, মুখে লালা পড়ছে এবং খুব ব্যথা, খুব যন্ত্রণা, অসহ্য, কোনো কিছু খেতে পারছে না, দিতে পারছে না, এরকম অবস্থা হয়, তখন তাকে আমরা বলবো না, কি বলবো? ক্যাটারাল না, ক্যাটারাল না,
এটা ক্যাটার, এটা ক্যাটার। আগেটা বলে ফলিকিউলারে কিন্তু ওই অন্য কিছু হয় না, টনসিল ফলে টনসিল ফোলে লাল মতো এবং লাল হয়, খুবই সামান্য কষ্ট হয়। ফলিকিউলারে কিন্তু ভালো রকমের কষ্ট হয়। আর সাপোরিটিভ যখন ওটা অনেক বেশি ভয়ঙ্কর আকার ধারণ করে তখন প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, তখন কোনো খাবারই গ্রহণ করা যায় না, সঙ্গে জ্বরও আসতে পারে এবং ওটা পেকে যেতে পারে। এইরকম যে অবস্থা, এই অবস্থাটাকে আমরা বলবো কী বলবো না কেটে না না সাপোরিটিভ। সাপোরিটিভ তাহলে কাকে বলে ফলিকুলার, কাকে বলে ক্যাটারাল, কাকে বলে সাপোরিটিভ, বোধহয় আমি বোঝাতে পেরেছি। তো টনসিল যদি থাকে দীর্ঘদিন কী হতে পারে, সব দিকে যেতে পারে। অনেক সময় অনেক ক্যান্সারের কারণ আছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, বছর পর বছর, মাসের পর মাস ইত্যাদি, এই একটা অবস্থা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে তখন কিন্তু এটা ক্যান্সারও টান নিতে পারে। টনসিল থেকে, টনসিলাইটিস থেকে ক্যান্সার এটা সাধারণত হয় না, কিন্তু রেয়ার ক্ষেত্রে, হ্যাঁ 0.7 ক্ষেত্রে আমরা দেখেছি যে পরবর্তীকালে ক্যান্সার হয়ে গেছে। তাহলে মানে এটা 0.3 আর 0.3% এটা সাধারণত ক্যান্সার হয় না বললেই চলে, তবুও হয়, একেবারে না আমরা করতে পারছি না। এই হচ্ছে অবস্থা। কি সিমটম থাকে, সিমটম সিমটম হচ্ছে এই যে যদি টনসিলগুলো খুব বেশি ব্যথা হয়, খুব বেশি হয়, সেখানে যা যন্ত্রণা হয়, গিলতে কষ্ট হয়, কোনো খাদ্য বস্তু গিলতে কষ্ট হয়, কোনো কিছু গ্রহণ করা যায় না, এরকম অবস্থা হয়, তখন তাকে আমরা বলবো যে ও টনসিলাইটিস রোগ হয়েছে। এখন আমরা চিকিৎসা জানার চেষ্টা করি। আমি কিন্তু খুব নিষ্ক্রিয় পড়ে যাই যখন আমাকে আমার ছাত্র জিজ্ঞাসা করে যে আচ্ছা স্যার তো টনসিলাইটিসের চিকিৎসা। হ্যাঁ, এখন আমরা টনসিলাইটিসের আধুনিক চিকিৎসা কী আছে সেটা একটু আলোচনা করি। আধুনিক চিকিৎসা মানে অ্যালোপ্যাথি চিকিৎসা, সাধারণত এটা ওরা পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক্স দ্বারা চিকিৎসা করে এবং সার্জেনরা এটাকে অপারেশন করতে চায়। অধিকাংশ ক্ষেত্রে কোনো সার্জেন এটাকে অপারেশন করার পক্ষপাতী, আর অধিকাংশ সার্জেন এটাকে অপারেশন করার পক্ষপাতী নয়, তারা কোনো রকম ওষুধ দিয়ে এটাকে কমিয়ে রাখার চেষ্টা করে আর সারানোর চেষ্টা করে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটাকে যদি অপারেশন করা হয় সার্জারি করে, তাহলে কিন্তু পরবর্তীকালে ওই পেশেন্ট চিরকালের জন্যে প্রায় পঙ্গু হয়ে যায়, অর্থাৎ তার একটার পর একটা রোগ তাকে পেয়ে বসে, সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই টনসিলাইটিস অপারেশন করা আমার মতে একেবারেই উচিত নয়। যদিও এই ব্যাপারে অ্যালোপ্যাথ ডাক্তাররাও আমার সঙ্গে একমত হবে না, অনেকেই তারা কিন্তু এই টনসিল অপারেশন করতে চান না, তারা শুধু নিজেদের পকেট ভারী করার জন্য অপারেশন করার পক্ষপাতী নয়, তারা জানে টনসিলাইটিস অপারেশন করার ফলে কী ক্ষতিটা হতে পারে। কারণ পরবর্তীকালে ওই ব্যক্তি বিভিন্ন রোগের শিকার হতে থাকে, তার অতি সহজেই তার ইমিউনিটি পাওয়ার কমে যায়, অতি সহজেই সে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারে। তাই এটাকে অপারেশন না করাই ভালো। অনেক অ্যালোপ্যাথ ফিজিশিয়ানের মত তাই, তারা অপারেশন করার পক্ষপাতী নয়, কিন্তু কিছু কিছু ফিজিশিয়ান যাদের খুব বেশি টাকার দরকার এবং মনে করে যে এই ওষুধ দিয়ে বারবার চিকিৎসা করাচ্ছে, এটাকে অপারেশন করে নেওয়া ভালো, তারা এইভাবে অ্যাডভাইস করে পেশেন্টকে যে এটা আপনারা ওই অপারেশন করে ফেলবেন। কেমন?
তো আমি আবারও বলছি যে টনসিলাইটিস অপারেশন করার পর সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ কখনোই থাকতে পারবে না। তার বিভিন্ন ধরনের রোগ তাকে পেয়ে বসে, শ্বাসনালী রোগ এবং ডাইজেস্টিভ সিস্টেমের রোগ শুরু নয়, তার অন্যান্য বিভিন্ন রকমের রোগ তাকে সর্বদা অনুসরণ করে, অর্থাৎ সে ভুগতে থাকে। তাই টনসিলাইটিস অপারেশন না করে আমাদের হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো যেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ হয়েছে যে টনসিলাইটিস সারাতে পারে, এরকম কিছু ওষুধের উল্লেখ করছি। সমস্ত ওষুধের কথাগুলো বলবো না এই জন্যেই, যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আমার ছাত্রছাত্রী এবং যারা হোমিওপ্যাথি শিক্ষার্থী তাদের বলবো যে এগুলো একটু ম্যাথমেটিক্যাল দেখে নেবো, দেখে নিলেই তারা এইটাকে অতি সহজে আয়ত্ত করতে পারবে। কী ওষুধ আছে আমাদের? আমি বলি দেখো, আমরা তো টনসিলাইটিস করে চিকিৎসা করতে পারবো না, কারণ আমাদের টনসিলাইটিস সারানোর কোনো ওষুধ নেই। আমাদের শুধু টনসিলাইটিস, আমাদের টাইফয়েড সারানোর ওষুধ নেই, ম্যালেরিয়া সারানোর ওষুধ নেই, অসুখ সারানোর ওষুধ নেই, আর আমাদের গলব্লাডার সারানোর ওষুধ নেই, ক্যান্সার সারানোর ওষুধ নেই। আমরা ব্যক্তি বিশেষের উপরে তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে কী কষ্ট এসব থেকে আরম্ভ করে তার খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে না ইত্যাদি, এইসবগুলো সিমটমোলজি, সিমটম, এই সিমটম অসংখ্য রকমের সিমটম, তখন আমরা ওসব সিমটমটা সংগ্রহ করি বটে। সেই সঙ্গে ওই ব্যক্তিগত ব্যাপার, কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, কখন বাড়ে কখন কমে, হ্যাঁ, সে কী প্রকৃতি, তার রাগ আছে কিনা, তার সহজে দুঃখ প্রকাশ করে কিনা ইত্যাদি ইত্যাদি, মানে অর্থাৎ ক্যারেক্টার একটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের হয়। কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ ডিম খেতে ভালোবাসে, কেউ রাগী, কেউ শান্ত ইত্যাদি ইত্যাদি, কেউ কালো, কেউ মেটে ইত্যাদি। এই যে ব্যাপারগুলো আছে, এইসব ব্যাপারগুলো দেখে আমরা তার চিকিৎসা করি, আমরা সেই ব্যক্তির চিকিৎসা করি। আমরা কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি না, আমরা রোগের চিকিৎসা করি না, আমরা সেই ব্যক্তির কী অবস্থা আছে সেই ব্যক্তির চিকিৎসা করি। আমরা কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। তাহলে আমরা সিমটমোলজি দেখে, সিমটম দেখে আমরা সমর্থন দিলে কেউ না সারতে পারে, সেক্ষেত্রে তাকে বলে মায়াজমেটিক ডায়াগনোসিস করতে হয় আমাদের। কী মায়াজম অবস্থান করছে সেই মায়াজম সম্পর্কে বলবো। তো অনেক মায়াজম আছে, যে মায়াজম থেকে কিন্তু অসংখ্য রকমের রোগ তৈরি হয়, টনসিলাইটিস হতে পারে। তো সেই সবগুলো আমরা বিচার করে সেই ব্যক্তি স্বতন্ত্রভাবে প্রত্যেকটা ব্যক্তির চিকিৎসা করি, তখন তার অসুবিধা ইত্যাদি এগুলোকে সিমটম হিসেবে গণ্য করে তার চিকিৎসা করি, সেই ব্যক্তির চিকিৎসা করি। রামের টনসিলাইটিস হলে যা সামের বা রহিমের একই ওষুধ হবে না। অ্যালোপ্যাথ কিন্তু টনসিলাইটিস মানে সাধারণত একই ওষুধ হয়, অ্যান্টিবায়োটিক দেয় বা অন্যান্য কিছু ইত্যাদি দেয়। আমাদের সেরকম সিস্টেম নেই, আমাদের ওই ব্যক্তির স্বতন্ত্রতা সংগ্রহ করতে আমাদের করে, তার ভিত্তিতে আমরা ওষুধ দিয়ে, তবে টনসিলাইটিস হোক আর ম্যালেরিয়া হোক বা টাইফয়েড হোক, গলব্লাডারের পাথর হোক, ক্যান্সার হোক, ভালো করতে হবে। এখন আমি কী ওষুধ আছে, সম্ভাব্য কী কী ওষুধ টনসিলের ভালো কাজ করে সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে বলি যে ক্লিনিক্যাল ট্রায়ালে যেসব ওষুধ দেখেছি যে টনসিল সারাতে পারে, ক্লিনিক্যাল ট্রায়ালে বারবার বলছি যে প্যাথোলজিক্যাল যে ক্লিনিক্যাল ট্রায়াল হয় প্রত্যেকটি দাগের অ্যালোপ্যাথ সিস্টেম বা অন্যান্য সিস্টেমের, ঠিক সেইভাবে হোমিওপ্যাথি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল হয়। কোন কোন ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে টনসিলের উপরে ভালো কাজ করে, টনসিল সারাতে পারে, সেরকম কয়েকটা ওষুধের নামের উল্লেখ করছি এবং কী সিমটম পেলে আমরা কোন ওষুধ প্রয়োগ করবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো সাধারণত অ্যাকোনাইট, বেলেডোনা, সাইলেশিয়া, হাইড্রোলাক্কা, ব্যারিটেকার, ক্যালকেরিয়েকার, ল্যাকেসি, লাইকোপোডিয়াম, ক্যামোমিলা, এই যে ওষুধগুলো, এগুলো যে টনসিল সারাতে সক্ষম, এটা আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে জেনে নিয়েছি। এখন আমি অ্যাকোনাইট
কোন সিমটম পেলে অ্যাকোনাইট দেবো সেটা একটু বলার চেষ্টা করছি। যেমন বিস্তারিত হয়তো তোমরা অ্যাকোনাইট যারা পড়ে নেবে তারা একটু ভালোভাবে দেখে দিতে পারবে, বা ওষুধ বের করার সময় অ্যাকোনাইটের যে ক্যারেক্টার, অ্যাকোনাইটের যে চরিত্র সেগুলো অনুধাবন করবে আর মেলানোর চেষ্টা করবে। করে যদি তোমরা অ্যাকোনাইটের পেশেন্ট হয়, যদি অ্যাকোনাইট প্রয়োগ করো তাহলে কিন্তু এই ডিজিজ সঙ্গে সঙ্গে সেগুলো রোগমুক্ত হয়। তবে অ্যাকোনাইট সাধারণত ডিপ অ্যাক্টিভ ওষুধ হয়, খুব সুপারফিশিয়াল মেডিসিন, তাই অ্যাকুরেট স্টেজটা এই ওষুধ রোগ কমাতে সাহায্য করে। সম্পূর্ণ কেউ করতে হলে পরবর্তীকালে অন্য ওষুধ প্রয়োগ করতে হতে পারে। তো কী সিমটম পেলে আমরা অ্যাকোনাইট দেবো? তো অ্যাকোনাইটের রুগী সাধারণত শীতকালের উত্তর পূর্ব বাতাস লেগে অনেকক্ষণ রোদে থেকে ভয় পেয়ে গিয়ে অথবা ঠান্ডা লাগানোর জন্য এই টনসিলাইটিস। এখন অ্যাকোনাইটগুলিকে দেখতে কেমন আমাদের জানতে হবে। এরা রক্ত প্রদান হয়, এরা সাধারণত স্বাস্থ্যবান হয়, শীতে অত্যন্ত কাতর হয়। এই হচ্ছে এদের ব্যক্তির স্বাতন্ত্রতা। আর কি সিমটম? সিমটম হচ্ছে হঠাৎ করে যদি ওই যে কন্ডিশনগুলো বললাম, হঠাৎ শীতের উত্তর পশ্চিম বাতাস লাগিয়েছে, বৃষ্টিতে ভিজেছে, বা অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে করেছে, বা রাইনো ভাইরাসটা আক্রমণ করেছে হঠাৎ করে, হ্যাঁ, এবং সেই রোগী অত্যন্ত ভীত, সেইটার ভয়, রাস্তা পার হতে ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়, অন্ধকারে ভয়, হ্যাঁ, আর মৃত্যু ভয়, সে মরে যাবো এসব করতে থাকে। এবং যদি সে প্রচুর পরিমাণে জল খায়, জল তার অত্যন্ত প্রিয় হয়, হ্যাঁ, এতটাই মানে জল খায়, তাহলে আমরা মোটামুটি অ্যাকোনাইট ওটা চিন্তা করতে পারি। তখন আমরা অ্যাকোনাইট দিলে ওই যে একটা স্টেজ যেটা অত্যন্ত কষ্ট পাচ্ছিল, সেই যে টনসিলাইটিসের যে ব্যথা, সেগুলো কিন্তু রিমিশন করবে। আমরা এখন বেলাডোনা নিয়ে একটু আলোচনা করি। তো বেলাডোনা কাকে দেবো, কখন দেবো? বেলাডোনার সিমটম থাকতে হবে। সিমটম যদি বেলাডোনা ক্যারি করে পেশেন্ট, তাহলে আমরা বেলাডোনা দেবো। বেলাডোনা রুগী দেখতে কেমন? বেলাডোনা রুগী দেখতে, হ্যাঁ, বাই অ্যাকোনাইটের বাড়ে কিসে এই রোগ, টনসিলাইটিস কিসে বাড়ে না, এদের মানে ঘুম ভাঙলে বাড়ে, রাত্রের দিকে বাড়ে, ঠান্ডা লাগলে বাড়ে, ইত্যাদি। আর কমে কিসে না উষ্ণতা প্রয়োগ করলে, আর ওপেন এয়ারে। ঠান্ডায় বাড়ে বললাম, কিন্তু ওপেন এয়ারে কিন্তু এদের ওই টনসিলাইটিসের যে ব্যথা যন্ত্রণা, সেগুলো একটু উপশম। আমরা বেলুন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কী সিমটম থাকলে আমরা বেলুনা দেবো সে সম্পর্কে একটু বলি। তো বেলেডোনা রুগী সাধারণ দেখতে অত্যন্ত স্বাস্থ্যবান, একটু ফর্সা, মোটা সোটা, মাংস পেশি তো অনেক সময় একটু ঢিলেঢালা হয়, সহজে ভয় পায়, ভূতের ভয়, অন্ধকারের ভয় ইত্যাদি তাকে পেয়ে বসে। আর যদি সে বৃষ্টিতে ভেজে বা কোনো ঠান্ডা লাগায় বা রোদে অনেকক্ষণ থাকে, তাহলে কিন্তু টনসিলাইটিস হতে পারে। অত্যন্ত ব্যথা করে, দপদপানি ব্যথা, কেমন অত্যন্ত ব্যথা, সে ব্যথা অসহ্য, কেমন তো, এবং লাল হয়ে যায়, এই জায়গাটা দপদপ করে, উত্তপ্ত হয়, গলায় কোনো কিছু খেতে পারে না। তবে গরম খাবার খেলে, গরম সেঁক দিলে একটু রিমিশন হয়। তাহলে আমরা কখন বেলুনা দেবো সে সম্পর্কে বোধহয় একটু করে সামান্য করে বোঝার চেষ্টা করেছি। তোমরা অ্যাকোনাইট বেলুনা পড়বে, ভালো করে পড়লে অন্যান্য সিমটম মিলিয়ে তোমরা অতি সহজেই এই রোগগুলো, এই টনসিলাইটিস থেকে রুগীকে কিছু হলেও রিমিশন দেবে। বেলুনারও কিন্তু ক্ষমতা নেই যে সম্পূর্ণ টনসিলাইটিসকে, সব টনসিলাইটিসকে সম্পূর্ণ কেয়ার করে। যদি সাপোর্টিভ হয় তাহলেও কিন্তু রিমিশন দিতে পারবে না।
বেরোনোর সে ক্ষমতা আছে, বেরোনো বেশি দিন কাজও করে না। আর সম্পূর্ণরূপে কোনো টনসিলাইটিস কেন কোনো বড় রোগ থেকে বেরোবে না, সম্পূর্ণ সুস্থ করতে পারে না। পরবর্তীকালে অন্য ওষুধের প্রয়োজন হতে পারে, সিমটম মিলিয়ে আমরা সেই ওষুধ প্রয়োগ করবো, আপনার বেরোবে না। আমরা ব্যাপটেশিয়া নিয়ে একটু বলি। ব্যাপটেশিয়া টনসিলাইটিস ভালো ওষুধ, এটা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ হয়েছে। কিন্তু কিছু সিমটম থাকলে আমরা ব্যাপটেশিয়া দেবো, সেটা একটু বলি। সাধারণত কোনো নর্দমার কাছে বসবাস করলে, কোনো দূষিত জল পান করলে, অথবা যদি কোনোভাবে সে ঠান্ডা লাগায়, তাহলে তার জ্বর বা অন্য যে কোনো রোগ যেতে পারবে, সেই জন্য টনসিলাইটিসও হয়। তার শরীরটা খুবই দুর্বল হয়ে পড়ে, জ্বর অত্যন্ত হাই টেম্পারেচার থাকে, 104 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে, এবং তার সমস্ত শরীর দুর্গন্ধ হচ্ছে ব্যাপটেশিয়ার মূল কথা। এটা কার যেন মাথায় থাকে, তার মুখ দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, গা দিয়ে মল মূত্র ইত্যাদি অত্যন্ত দুর্গন্ধ, অসহ্য, সে নিজেও সহ্য করতে পারে, কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা হয়, টনসিল ফুলে ওঠে কিন্তু ব্যথা থাকে, সে অত্যন্ত কষ্ট পায়, সে কোনো কিছু কিনতে পারে না। কিন্তু আমি বারবার বলছি যে এটা কিন্তু তার খুব বেশি ব্যথা থাকে না, ফুলে ওঠে, ব্যথা থাকে না। এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা তার অত্যন্ত অবস্থা সঙ্গীন হয়ে ওঠে, তাকে আমরা ব্যাপটেশিয়া নামক ওষুধ প্রয়োগ করবো, সুস্থ হয়ে যাবে। এখন ব্যারেল টাকার যে সিস্টেম থাকে, আমরা ব্যারেল টাকা ব্যারেল টাকার যে রুগী সতর্ক বয়সের তুলনায় বেশি হবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়, যে বুদ্ধি শক্তি অত্যন্ত কম। যে কোনোভাবে ঠান্ডা লাগে তাহলে এদের টনসিল সময় দেখে যায়, সময় দেখে যায়, এরা অত্যন্ত ভূমিকম্পিত হয়। এদের টনসিলাইটিসের সঙ্গে সঙ্গে হাড়ের যে গ্ল্যান্ডগুলো আছে, সার্ভাইকাল গ্ল্যান্ড, সেগুলো কিন্তু এরা বাঁ দিকে যে শুতে পারে না। এদের ব্যথা বাড়ে তখনই যখন এরা শক্ত কোনো খাবার নিতে চেষ্টা করে। শক্ত খাবার কেন শরীর তাদের কষ্ট হয়, এছাড়া কোনো সময় তখন কষ্ট হয় না, তাহলে এদের সেই ব্যথা কমে, যদি নাকি সেই কিছু দিতে হয়, তবে এরা বাঁ দিকে কেউ শুতে পারে না। এটা আমি উল্লেখ করেছি, আবারও উল্লেখ করি। এখন আমরা ক্যালকুলিয়ে কাটবে কী সিমটম থাকবে ক্ষেত্রে প্রয়োগ করবো, সে সম্পর্কে একটু বলার চেষ্টা করি। ক্যালকুলিয়ে কাটবে রুগীকে দেখতে কেমন সেটা আমাদের জানতে হবে। যদি কোনো রুগী দেখতে খুব সুন্দর, দেহের মাংসপেশিগুলো থলথলে এবং অত্যন্ত ভিড় হয়, এরা প্রচণ্ড ঘেমে যায়, এদের যে কোনো রোগ হওয়ার সময় এরা ডিম খেতে পছন্দ করে, দুধ একদম পছন্দ করে না, এবং যদিও দুধ এরা খায় তাহলে তা সহ্য হয় না। এরা ভূতের ভয়, অন্ধকারের ভয়ে অত্যন্ত আতঙ্ক হয়। এদের প্রচণ্ড ঘাম হয়, স্পেশালি মাথা বা মুখে বা শরীরের বিভিন্ন অংশে পারলে। তো এরা কোনোরকম ঠান্ডা লাগিয়ে আর টনসিলাইটিস তৈরি হয়। এদের টনসিলাইটিস যখন হয় তখন এরা মানে কিছু খেতে পারে না, এবং সেটা বেরোটার মতো তপ্ত ব্যথা করে, এবং এই ব্যথা
এদের সাধারণত ঘরে একটু গরম সেক দিলে রান্না কমে এর কোনো শক্ত দ্রব্য গরম করতে পারে না। যদি এরা অত্যন্ত গরম করার চেষ্টা করে তাদের একটু ব্যথা খুব বেশি রকমের হয়। এদের শরীরে প্রায় সমস্ত অংশ অত্যন্ত ঠান্ডা হয়। এই রকম সিমটম যদি আমরা পাই তাহলে আমরা সেক্ষেত্রে ক্যালকুলেটার প্রয়োগ করবো। ক্যালকুলেটার প্রয়োগ করলে আশা করা যায় যে সে সম্পূর্ণ করতে হবে। এখন আমরা সুপার সালফার প্রয়োগ করবো সেটা সুপার সালফার রুগী সাধারণত মেয়েতে হয়, যখন শীত কাশি হয়, গায়ের মাংসগুলি সাধারণত ধরতে হয়, মাথার চুল কম। এরা প্রচণ্ড ঝগড়াতে হয়, এরা চিন্তা বলা হয় মেন্টালি এবং ফিজিক্যালি। সামান্য কিছু স্পর্শ সহ্য করতে পারে না। এরা এত রেগে যায় যে এরা ভাঙচুর করে ঘরের জিনিসপত্র। এরা ফোন করতে হয় যে বাঁধে না, যদি জিনিসপত্র রেগে যায়। এটা যে কোনো রোগের ক্ষেত্রে এই সিমটমগুলো থাকে, তবে সাধারণত আমরা টনসাইটিস পড়াচ্ছি। এই টনসাইটিসের ক্ষেত্রে যেগুলো ঘটে আমরা সেগুলো বলার চেষ্টা করছি। আর কেন লিভার সাপ্লাই রুগী টনসাইটিস হয় না, যদি পারদের অপব্যবহার করে, যদি কুইনাইনের অপব্যবহার করে, যদি সিফিলিস বা গনোরিয়ায় আক্রান্ত হয়, যদি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কিন্তু ওই লিভার সাপ্লাইয়ের রুগীতে এদের মানে ঠান্ডা ধাপযুক্ত অর্থাৎ সামান্যতেই এদের সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়। এরা শীতকা তুলে এরা মানে শীতকা তুলে হওয়া সত্ত্বেও এরা এদের প্রচণ্ড ঘাম হয় এবং ঘাম টক অতিরিক্ত হয়। এতে টনসাইটিস ঠান্ডা কিন্তু খেলে বেড়ে যায়। ঠান্ডা খাবার খেলে যে শরীর সাধারণত শীতকালের দিকে দেখা দেয় এবং ঠান্ডা কিছু যদি খায় তাহলে টনসাইটিস বাড়ে। আর গরম কিছু গ্রহণ করলে এদের টনসাইটিস কমে। এদের টনসাইটিসের সময় মনে হচ্ছে গলায় কাঁটা ফুটে আছে, যারা মনে হয় রুবো সবাইকে আবৃত্ত করছে, অত্যন্ত রুবো সবাইকে প্রয়োগ করছে, ফুটে দিচ্ছে, এরকম যন্ত্রণা থাকে। এই যন্ত্রণার উপশম হয় যদি গরম কিছু খায় বা গরম সেঁক দেয়। হাইড্রোলক্কা নামক ওষুধ নিয়ে আলোচনা করবো। যেরকম আমরা ব্যবহার করবো, এটা আমরা করার চেষ্টা করছি। হাইড্রোলক্কা পেশেন্ট সাধারণত বাত কমান হয় এবং শরীরের বিভিন্ন গ্ল্যান্ড বাড়ে। এরা হার্টিসার সানকেন আইস এবং সেখানে একটা নীলাভ বা একটা কালচে ভাব চোখের নিচে থাকে। এরা সাধারণত এদের শরীরের টনসাইটিস শুরু যে কোনো গ্ল্যান্ডে আমরা এই দেখতে পাই। এরা টনসাইটিস হলে ঢোক গিলতে পারে না, ঢোক গেলার চেষ্টা করে কিন্তু ঢোক দিতে পারে না। ঢোকের দিকে মারাত্মক কষ্ট হয়। এদের ডান দিকে সাধারণত আক্রান্ত হলে হাইড্রোলক্কা প্রয়োজন হয়। অনেক সময় ডান দিক থেকে বাঁ দিকেও কিন্তু প্রসার সম্প্রসারণ ঘটে। যত টনসাইটিসের রুগী আসে তার অধিকাংশকেই অনেক ফিজিশিয়ান আছেন যারা এই করে বাধা চিন্তার পদ্ধতি এতে টনসাইটিসের শোষণ করলেও আর রিমিশন করলেও কিওর হয় না, কারণ তারা অনেক ক্ষেত্রে
ভুল কথা। এরা ঠান্ডা কোনো খাবার খেতে পারে না, এরা ঢোক দেওয়ার চেষ্টা করে, সবসময় ঢোক দেওয়ার মনে হয় বলা যায় না কি একটা দলা পাকানো আটকে রয়েছে, ঢোক দেওয়ার চেষ্টা করলেও এরা ঢোক দিতে অপারক হয়। এদের টনসিলাইটিস সাধারণত আরও আপচে বাড়ে এবং গরম কিছু খেতে পারে এবং ঠান্ডা পানীয় খেতে পারে না। যদি এরা খায় ঠান্ডা পানীয়, সেক্ষেত্রে একটু স্বস্তি করতে হয়। ঠান্ডা পানি ঠান্ডা পানীয় এরা মানে খেতে পারে না, কিন্তু যদি ঠান্ডা পানীয় খায় তাহলে স্বস্তি করতে হয়। টনসিলের এদের টনসিল সাধারণত গরম খাবার খেলে হয়, রাত্রিবেলা পারে। তো আলটিমেটলি এই কথাটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ফাইট লাখ কখনো করতে পারবো না। এদের অলরেডি গরমের সাধারণত টনসিলাইটিসের ব্যথা কমে যায়, এদের কিন্তু তা না, গরম কিছু খেলে এদের যন্ত্রণা বাড়ে। ডান দিকের আক্রান্ত, আমি এটাই বলেছি, আবারও বলি, এদের ডান দিকের জিহ্বার নিচে প্রচণ্ড যন্ত্রণা হয়। এই যন্ত্রণা বিদ্যুতের মতো এক স্থান থেকে অন্য স্থানে কান পর্যন্ত ছুটে যায়, অত্যন্ত কষ্ট অত্যন্ত টনসিলাইটিসে কষ্ট করতে হবে। কেন আগুনের গোলা গলায় আছে, এটা ঠান্ডা খেতে গেলে বা ঠান্ডা জল পান করতে গেলে যেন মনে হয় যে একটা আগুনের গোলা এদের বিদ্ধ করছে। কিন্তু ঠান্ডা জল যদি এরা একটু খায়, সময় দেখা যায় যে যত যদি ঠান্ডা জল খায় তাহলে দেখা যায় যে টনসিলাইটিসে সামান্যতম হলেও উপশম করে। এখন আমরা ল্যাটিস নামক শিল্পকে ব্যবহার করব, সেটা একটু করার চেষ্টা করব। ল্যাটিস রুগী সাধারণত রোগা, ময়লা এবং এদের মুখ এবং শরীরের অন্যান্য অংশ নীল বর্ণ বা বেগুনি বর্ণ। এরা প্রচণ্ড ক্রোধী হয়, সাপের বীজ থেকে এটা তৈরি। অতএব সাপ যেমন হিংস্র, দেখার সে রুচিতে তেমন হিংস্র। এরা খুব বেশি কথা বলে। এদের যে কোনো রোগ, টনসিলাইটিস সহ যে কোনো রোগ শরীরের বাম দিকে আক্রান্ত হয়, অনেক সময় বাম দিক থেকে ডান দিকে যেতে পারে। এদের টনসিলাইটিস সাধারণত গরম লাগার পরে এই এরা অর্থাৎ গরম পাতা রক্তস্রাব প্রবণ হয়। এরা এটা মেয়েদের পক্ষে বেশি ব্যবহৃত হলেও লক্ষণ মিললে পুরুষদের ক্ষেত্রে ওরা সমানভাবে যদি গলা একটা সুস্থ অনুভব করে, এরা অত্যন্ত গলা ব্যথা করে, টনসিলের বর্ণ নীলাভ বা বেগুনি বর্ণ ধারণ করে, টনসিলের সময় পেকে যায়, প্রচণ্ড ব্যথা। এরা যদি গরম কিছু খায়, সাধারণত যে কোনো ধরনের ইনফরমেশনে গরম খেলে বা গরম কিছু প্রয়োগ করলে তাদের সেই যন্ত্রণা উপশম করে। কিন্তু সেক্ষেত্রে তার অপোজিট গরম কিছু একদম করতে পারে না। হ্যাঁ, এরা তরল পদার্থ অপেক্ষা কঠিন পদার্থ গিলতে পারে। তরল পদার্থ গিলতে একটু কষ্ট হয়, একটু কঠিন পদার্থ এরা তবু গলধারণ করতে পারে, কিন্তু তরল পদার্থ গলধারণ করতে পারেই না। এরা এদের টনসিল অনেক সময় পেকে যায় এবং এরা
ট্রান্সলের যে জায়গা সেটা আমি কিন্তু উল্লেখ করেছি। সাধারণ নিরাব হয় বা পরিবর্ত রাত্রের দিকে ঘুম থেকে উঠলে বা ঘুমের মধ্যে এই ট্রান্সলের যন্ত্রণা বাড়ে। যদি ঠান্ডা প্রয়োগ করা হয় বা ঠান্ডা জল পান করে তাহলে এদের ট্রান্সলের ব্যথা উপশম। এছাড়া মেডিকেল ট্রায়ালে আরও গ্রুপ আছে যেগুলো আমরা প্রয়োগ করে তাদের সাহায্য করি। আমরা একটু দেখে নেন, ওই একটু বই করবে, একটু সামগ্রিকভাবে সিমটম মনোলজি ভালো করে তাহলে হবে। মার্কেটিয়া সেখানে খুব ভালো কাজ করে, জমমিরা খুব ভালো কাজ করে, যেমন ভাইট্রোলক্কা ভাইট্রোলক্কা বলেছি, উল্লেখ করেছি, আলোচনা করেছি। সালফার এবং লাইকোমোডিয়াম অক্সাইডের ওষুধ এটা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। তোমরা এগুলো একটু ভালো করে বলতে হবে, তাহলে বুঝে যাবে যে কখন কোন সিমটম মিললে আমরা ক্ষেত্রে এইসব ওষুধ প্রয়োগ করব।